কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। খুনিরা যখন গুলি চালিয়ে মিশন শেষ করেছে তখন তাদের নিরাপদে বর্ডার পার করে দেওয়ার দায়িত্ব ছিল এই মাফিয়ার লোকদের কাঁধে। কে এই নৈপথ্যের খলনায়ক? উঠে আসছে মাস্টার মাইন্ডের নাম। কিভাবে কোটি কোটি টাকা ঢেলে কিলার ভাড়া করা হলো। ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। ডক্টর ইউনূস স্যার মনস্তাত্ত্বিকভাবে যেভাবে সবাইকে জানায় দিল, বুঝাই দিল তাদেরকে, শত্রু পক্ষকে, যে তোমরা একটা হাদিকে মারবা, হাজার হাজার হাদি পিছন থেকে দাঁড়ায়া যাবে। এই যে সম্মানটা পাইলো ভাই, এই সম্মানটার কারণে আজকে ইয়াং জেনারেশনের মনের মধ্যে কি আসবে যে আরে ভাই সারা জীবন বাইচা না থাকা 1-1.5 বছর বাঘের মতো বাঁচুক, বাঘের মতো বাঁচতে চাই এবং জীবন দিলে বাংলাদেশের জন্য জীবন দেবো। আর এই জীবন দিলে ভাই কি সম্মানটা পাওয়া যায় সেটা তো আজকে আমরা চোখের সামনেই দেখলাম। এই ওসমান হাদির পবিত্র জানাজার মাঠ থেকে আমি ওসমান হাদির চাচা আপনাদেরকে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের দালালদেরকে তথা চাঁদাবাজদেরকে, বাংলার স্বাধীনতার শত্রুদেরকে ভোট দেওয়া হারাম, হারাম। আমি মুফতি মুকাদ্দেস বিল্লাহ ফতোয়া দিলাম, আপনাদের জিন্দাবাদ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন না, এবং তাদের কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম হতে চলেছে বা কিরকম হচ্ছে। দর্শক, আজকে সেই সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ভিডিও দেখলে এবং যে কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, তাই বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। দেখেন, হাদি কিন্তু কোনো দলের ছিল না, স্বতন্ত্র দাঁড়াইছিল। আর ইনকলাব মঞ্চটা কিন্তু কোনো রাজনৈতিক দল না, কিন্তু এটা উনি আগেই জানাইছে, স্বতন্ত্র প্রার্থী। একজন স্বতন্ত্র প্রার্থীকে কেন টার্গেট করা হলো? এই জন্য টার্গেট করা হয়েছিল যে কোনো দলের হইলে, মনে করেন যদি বিএনপির হইতো বা জামাতের ইসলামের হইতো, বিরাটভাবে একটা আগুন লাগতো, চারিদিকে একটা প্রতিবাদ উঠতো, এরকম ভয় থেকেই কিন্তু তারা ফার্স্ট টার্গেটটা করছে ওসমান হাদিকে। ওসমান হাদিকে মাইরা দিলে ও স্বতন্ত্র পার্টি, ওর জন্য কেউ বেশি কান্নাকাটি করবে না, চিল্লাচিল্লি করবে না, যে যেমন ভাবে নিজের কাজ চালায়া যাবে, কিন্তু একটা ভয় ঢুকাই দিতে চাইছিল যে হাদিকে মাইরা তারা ভয় ঢুকাই দিল যে অন্যরা যেন নির্বাচনে না যায়। যে ভয়ে দেখেন নারায়ণগঞ্জ থেকে একজন নির্বাচন থেকে সইরে আসছে, এই ভয় থেকেই কিন্তু সইরে আসছে যতদূর আমার মনে হয়। এই ভয়টাই তারা ঢুকাইতে চাইছিল যে হাদিকে মাইরা দেবো, বাস শেষ, কোনো কাহিনী নাই। কিন্তু কি দাঁড়াইলো? এমন একটা ঘটনা দাঁড়াইলো, উপরওয়ালা এমন একটা ব্যবস্থা করে দিল, উপরওয়ালা মানুষের ভিতরে রহম ভালোবাসা না দিল। আজকে হাদির জন্য লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে ছুটে আসছে, হাদির জানা যায়, এটা ভাবা যায়। এখন তারা ভাববে হায় হায়, একটা স্বতন্ত্র প্রার্থীর জন্য এরকম কোন দলের নেতাকে মারলে তাহলে কি দাঁড়াবে? এই ভয়টা কিন্তু এখন ঢুকা যাবে। এটা ভাই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। কারণ কি জানেন, দেখেন হাদির মৃত্যুর সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস স্যার শনিবার শোক দিবস পালন করলো, এবং সারা বাংলাদেশে না ভাই, সারা পৃথিবীর যেখানে যেখানে বাংলাদেশের এম্বাসি আছে সেখানেও কিন্তু অর্ধনিম্ন থাকবে এই জাতীয় পতাকা। এমন একটা সম্মান দিল। তার মানে কি জানেন, বুঝাই দিল যে তুই মারতে পারবি না, তুই শেষ করতে পারবি না, তুই যাকে শেষ করতে চাবি তাকে আমরা সম্মান দিয়ে এমন একটা জায়গা নিয়ে যাব তুই কল্পনাও করতে পারবি না। আজকে দেখেন হাদির সম্মান এমন একটা জায়গা যে দিল্লিতে পালায় আছে, তার কি এখন বোঝা উচিত না যাই হায় 1.5 বছর রাজনীতি কইরা কোথায় চলে গেল, আর আমি সারা জীবন এই রাজনীতি করছি, আমারে তারা দেশ থেকে তাড়াইছে, আর আজকে হাদিকে নিয়ে তারা কিভাবে কান্নাকাটি করতেছে, কিভাবে মাতাম করতেছে, যাকে আমি মারতে চাইছিলাম। হ্যাঁ ভাই, ওরাই পরিকল্পনা করছে এই হাদিকে মারার জন্য, ওরাই আবার আশ্রয় দিছে হাদির কিলারকে। যাই হোক, ওই হাদির কিলারকে দেবে কি দেবে না এটা ডক্টর ইউনূস স্যার বুঝবে। উনি কিন্তু ভাই সোজা লোক না, উনি ছেড়ে দেওয়ার লোক না। উনি যেহেতু ওয়াদা করছে উনি পালন কইরাই ছাড়বে। অবশ্য ওনার হাতের সময় কম, সামনেই নির্বাচনের আর 1.5 মাসও বাকি নাই, আমার মনে হয় 1.5 মাস থেকে হয়তো কিছু সময় বাকি বেশি আছে। যাই হোক, নির্বাচন হবে, নির্বাচনের টাইমেই নির্বাচনে আমরা জবাব দিব আমরা কেমন বাংলাদেশ চাই। কিন্তু দেখেন ডক্টর ইউনূস স্যার মনস্তাত্ত্বিকভাবে যেভাবে সবাইকে জানায় দিল, বুঝাই দিল তাদেরকে, শত্রু পক্ষকে, যে তোমরা একটা হাদিকে মারবা, হাজার হাজার হাদি পিছন থেকে দাঁড়ায়া যাবে। এই যে সম্মানটা পাইলো ভাই, এই সম্মানটার কারণে আজকে ইয়াং জেনারেশনের মনের মধ্যে কি আসবে যে আরে ভাই সারা জীবন বাইচা না থাকা 1-1.5 বছর বাঘের মতো বাঁচুম, বাঘের মতো বাঁচতে চাই এবং জীবন দিলে বাংলাদেশের জন্য জীবন দেবো। আর এই জীবন দিলে ভাই কি সম্মানটা পাওয়া যায় সেটা তো আজকে আমরা চোখের সামনেই দেখলাম। এই জন্যই ভাই আগামী ইয়াং জেনারেশন আবার দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস স্যার ওই ব্যবস্থাটাই করছে, ওই সম্মান দিয়ে ওই ব্যবস্থাটাই করছে। এই কারণে অনেকের পাছার মধ্যে ভাই আগুন জ্বলতেছে। এতটা সম্মান দেওয়া হবে কেন? কাজী নজরুল ইসলামের পাশে তাকে কেন কবর দেওয়া হবে? কি এমন করছে দেশের জন্য, কি এমন করছে, এটা আপনারা বুঝতে পারবেন আগামী দিনগুলাতে। হাদি যে আদর্শটা রাইখা গেল না, ওই আদর্শটাই ভাই আগামী দিন চলবে। হাদিকে কেউ ভুলতে পারবেন না। হাদি যে পথ দেখায় দিয়ে গেছে ওই পথেই সবাই ছুটবে। আর আপনারা যারা মনে করতেন একজন হাদিকে মেরে ফেললে এই দেশের সমস্ত হাদিরা, ইয়াং জেনারেশন ভয় পায়া চুপ হয়ে যাবে, না, এখন আর চুপ হবে না। দেখেন না, সবাই কণ্ঠে একইভাবে গর্জায় উঠে
নারে তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ, এই স্লোগানটা নিয়েও অনেকের পাছার মধ্যে আগুন জ্বলতেছে। এই স্লোগান কেন? এরা কারা? এরা কি সেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে আসছে? এরা কি আগামীতে ক্ষমতা নিয়ে যাবে? এরকম আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, এরকম আলোচনা সামনে আরো হবে। ওরাও বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দেশের জনগণকে কিভাবে জাগায় তুলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কাজ করছে ভাই, অনেক সমালোচনা আছে, অনেক কিছু পারে নাই, কেন করতে পারে নাই এটা আপনারা ভালো জানেন। কেউ তো ভাই সহযোগিতা করে নাই, কিন্তু তারপরও ভাই উনি এই দেশকে যে ভালোবাসে এবং এই দেশের ভালোবাসা ইয়াং জেনারেশনের মনের মধ্যে একেবারে ভাই গাইঠা দিয়া গেল। বাংলাদেশের এই ইয়াং জেনারেশন এখন ভাই বাংলাদেশকেই ভালোবাসে, জীবন দিয়া হলেও ভালোবাসে, এবং এই বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করবে না তো এখন, কারণ তারা বুঝতে পারছে দেশের জন্য মরলে ইজ্জত পাওয়া যায়, আল্লাহই সেই ইজ্জতটা দেয়। এই কথাটা এখন সবাই বুঝা ফেলছে ভাই। দেখেন ভাই ব্রাদার, আমরা অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। ডক্টর ইউনূস স্যারকে কেউ সহযোগিতা করে নাই। যাই হোক, আর 2 মাস 2.5 মাস আছে, না 2 মাস কোথায়, আমার মনে হয় আর 2.25 মাস আছে নির্বাচনের। এই নির্বাচনের মধ্যে দিয়েই ভাই একটা নতুন বাংলাদেশ আসবে। হ্যাঁ ভাই, নতুন বাংলাদেশ আসবে। আজকাল যা কিছু দেখতে পাচ্ছেন, এই ক্ষোভগুলা কেন জানেন? এর পিছনে কারণ আছে। এই যে 32 নম্বর যায় বারবার ভাঙে, আমি বুঝি না এই 32 নম্বর রাইখা দেওয়া দরকার কি? এটা তো ভাঙ্গে আবার নতুন করে গড়তে হবে। এটা যদি ভাঙ্গা দিয়া হতো, মানে সরকার যদি ভাঙ্গা দিত, তাহলে ভাই কোনো ইস্যু পাইলে ওইখানে দৌড়াইতো না। এখন যেটুকু রয়ে গেছে না, দেখবেন আবার আগামীতে কোনো একটা ইস্যু নিয়ে ওইখানে যাবে। যাতে ওইটা যদি সমান করে দিত, মাটিতে সমান করে দিত, তাহলে আর যাওয়ার কোনো রাস্তা থাকতো না। এই জন্য এই কথাটা বললাম। হ্যাঁ, ওটা একটা ইস্যু রাইখা দিচ্ছে, আবার দেখবেন ভবিষ্যতে ওইদিকে ছুটবে। দেখেন ভাই ব্রাদার, এই যে আগুন দিল, পোড়াইলো, এবং এই যে হাদির মৃত্যুকে নিয়ে যেসব ঘটনা ঘটলো, এগুলা কেন ঘটলো এর একটু ব্যাখ্যা আমি দিতে চেষ্টা করি আপনাদেরকে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই যে শেখ হাসিনা যা কিছু করতেছে গত 1.5 বছর, এবং তার সাঙ্গপাঙ্গরা যা কিছু করতেছে, লাস্ট কাজ হলো তাদের হাদির বুকে, মানে মাথার মধ্যে গুলি করা। এই সমস্ত অপকর্মের তো আমরা জবাব দিতে পারতেছিলাম না। ভারতের কাছে বারবার তাদের কাছে বিচার দিতেছিলাম, কোনো ফলাফল পাচ্ছি না, তো কোনো কিছুই পাচ্ছি না। তার মানে কি, এমন কিছু ঘটাইতে হবে যে তুই একটা গুলি করবি, একজনকে মারবি, সমস্ত কিছু তোর তছনছ করে দেবো। দেখেন আজকে তাই হয়েছে, একজন হাদিকে মারাইছে ওরা, কিন্তু ওরা তো ভাই আরাম আয়েসে জীবন যাপন করতেছে। এখানে যে আওয়ামী লীগের কর্মীরা আছে তারা বিপদে পড়ছে, আজকে তাদের ঘরে হামলা হচ্ছে। চারিদিকে হামলা হওয়ার পিছনে কারণই একটা, এই হামলা কইরা বুঝাই দিতেছে যে তোরা একটা মারবি, এরকম হামলা আমরাও করতে থাকুম, তোরা একটা হামলা করবি, আমরা 1000টা হামলা করুম। তার মানে কি জানেন, এটাই একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নাই। সুশীল হইয়া লাভ নাই তো, আপনি সুশীল হইয়া বসে থাকবেন, আপনার মাইরা দিয়া চলে যাবে তো। ইদানিং দেখতেছি অনেক সুশীলগিরি করতেছে, অনেক রকম কথা বলতেছে, ওরা ইটের জন্য কান্নাকাটি করতেছে। তারা ভুলে গেছে তাদেরকে কিভাবে কলঙ্ক দিত, হেডলাইন করতো। হ্যাঁ ভাই, এই বড় দলের হেডলাইনগুলো দেখেন, ওই আমলে ওই পত্রিকার হেডলাইনগুলো আইনা দেখেন, এই বড় দলকে ডুবাইছে, এই পত্রিকাগুলাই ডুবাইছে ভাই। আমি এইটাই বলতে চাইতেছি যে তোমরা বোঝার চেষ্টা করো, সুশীল সাজার দরকার নাই। ওই যে হাদি গালি দিত কেন ভাই? গালি দিত এই জন্য যে সুশীলগিরি কইরা বিপ্লব হয় না ভাই। আমি কি ওইভাবে বিপ্লব করতে পারুম? এই সরেন, আমরা সামনে যেতে চাই, পুলিশ ভাইরা সরে যান। এইভাবে কি পুলিশ ভাইরা সরবে না? ধাক্কা দিতে হবে, চিৎকার করতে হবে, এবং ওই গালিও দিতে হবে। গালি হচ্ছে বিপ্লবের ভাষা, বুঝেন না কেন? সুশীলগিরি মারা লাভ নাই। এই দেশে সুশীলদেরকে মানুষ চিনা ফেলাইছে, বুঝা ফেলাইছে। দেখেন আপনারা তো অনেকেই যুগের পর যুগ সারা জীবনই রাজনীতিতে দিয়া দিলেন, কিন্তু দেখেন হাদি শুধু 1.5 বছর দিচ্ছে তার জীবনের। 1.5 বছর আগেও তো আমরা তাকে তেমন ভাবে চিনতাম না। 1.5 বছরে তার আদর্শ মানুষের বুকের মধ্যে টাচ করছে, মানুষ বুঝা ফেলছে যে এই ছেলেটা কি চায়, কেমন ছেলে। দেখেন ও একটা রাস্তা দেখাচ্ছিল যে রাজনীতি করার জন্য, নির্বাচন করার জন্য কোটি কোটি টাকার দরকার নাই। কয়েকটা হ্যান্ডবিল নিয়ে দেখেন রাস্তায় ঘুরতো, রাইতে 2টা পর্যন্ত কাজ করে যায়, ঘুমাইতো, আবার ভোরে ফজরের নামাজের সময় সবাই সঙ্গে নামাজ পড়া মসজিদের সামনে দাঁড়ায় যেত যে আমাকে একটা ভোট দেন, এবং এমন কথাও বলতো যে আমি একটা টাকাও এই দেশের নষ্ট করব না, একটা টাকাও আমি নিজের জন্য খরচ করব না, এবং কোনোদিন আমি এই সংসদে দাঁড়ায় মিথ্যা কথা বলবো না। এই দেশের কারা চাঁদাবাজি করে, কে চাঁদাবাজ, তাদেরকে আমি চিনি জানি, কিন্তু আমি এখানে চিৎকার করে বলে লাভ নাই। আমি ওই সংসদে যাই চিৎকার করে বলতে চাই তাদের নাম, এরকম কথাও বলতো। এই যে একটা রাজনীতির নতুন রাস্তা দেখাই দিয়ে গেল, এই নতুন রাস্তাটার কথা আজকে ডক্টর ইউনূস স্যারও বলছে, ওই জানা যাতে ওখানে উনি বক্তব্য যে দিচ্ছে, ওখানে তো বলছে যে হাদির কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। ওসমান হাদির ঘটনা এবং ভিপি নূরকে নিয়ে নতুন রহস্য, সেনাপ্রধান ও ডক্টর ইউনূসের মধ্যে আবারও নতুন কিছু কি ঘটছে, এই প্রশ্ন সামনে এসেছে। দর্শক, ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর শরীফ ওসমান হাদির শাহাদাতের প্রেক্ষাপটে একটা অসাধারণ কথা বলেছেন, যেটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গি এবং আমাদের চোখকে খুলে দেয়, এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা শুনবেন, এই বিষয়ে জনমত তৈরি করবেন। ইউনূস সরকারকে বিষয়ে সতর্ক থাকতে হবে। আসলে কি ঘটছে, আমরা খালি চোখে যেটা দেখি, বিষয় কি এটা? ভিপি নূর বলছেন আমার উপর, মানে ভিপি নূরের উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না। তাহলে এটা দ্বারা কি বোঝা যায়? যে ভিপি নূরের উপর হামলাটা ছিল টেস্ট কেস। ভিপি নূরের উপর যারা হামলা করেছে তারাই ওসমান হাদিকে শহীদ করার নেপথ্যে দেখেছে। ভিপি নূরের উপর হামলা করেছে, কিছুই হয়নি, এখন ওসমান হাদিকে হত্যা করবো, কিছুই হবে না। বিষয়টার তাৎপর্য কিন্তু অনেকটা এরকমই। আরেকটু মিলিয়ে দেখেন, আচ্ছা ভিপি নূরের উপর হামলা করেছে কারা? আপনার চোখের সামনে দেখেছি, সেনা সদস্য, পুলিশ, এরা হামলা করেছে।
ওখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের লোকজন ছিল, কিন্তু মূল মাঠটা দিয়েছে সেনা সদস্যরা। তো প্রফেসর ইউনূস বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন, 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল। তারপরে বলা হয় আরো কিছুদিন বাড়ানো হয়েছিল, সম্ভবত 2 মাস, কিন্তু 3 মাস 4 মাস হয়ে গেছে, কিন্তু ভিপি নুরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কোনো রিপোর্ট সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। কেউ গ্রেপ্তার হয়নি, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিছু না। খুব দ্রুত বিচার করার আশ্বাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, কিন্তু কই, আসলে কি দেখেছেন কিছু হয়েছে? ভিপি নুরকে পিটিয়েছে, কোনো অ্যাচিভমেন্ট, কোনো ডেভেলপমেন্ট দেখেছেন? কেন কেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেও আমরা কোনো কুলকিনারা পাচ্ছি না, কোনো পদক্ষেপ, কোনো দৃশ্যমান কিছুই নাই? তাহলে বোঝা যায় কারণ হচ্ছে, ভেজাল হচ্ছে সেনাবাহিনী, সেনাপ্রধান। সেনাপ্রধান ইউনূসকে বিচার করতে দিচ্ছেন না। সেনাপ্রধান অনেক কিছুই পেরেছেন, আবার অনেক কিছু পারেন না। যেমন গুম খুনে জড়িতদের বিচার ঠেকাতে পারেনি সেনাপ্রধান। মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাগর ভিজিট করবেন, সেটা ঠেকানোর চেষ্টা করেছিল, তাও পারেনি। কিন্তু অনেক কিছুই পারছে। যেমন ভিপি নুরের উপর হামলা করেছে সেনা সদস্যরা, তাদের কারো কিছু হয়নি, কোনো ডেভেলপমেন্টই নেই, কোনো মামলার অগ্রগতি, গ্রেপ্তার, বিভাগীয় ব্যবস্থা কিচ্ছু নেই। অথচ ভিপি নুর মারা যেতে পারতো, ভিপি নুরের অবস্থা আজকে একদম শরীফ ওসমান হাদির মতো হতে পারতো, কিন্তু ভিপি নুরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কোনো বিচার হয়নি। কেন এই যে বিচার হয়নি, বিচার বিভাগীয় তদন্ত কমিটির কোনো ডেভেলপমেন্ট আমরা দেখি না, এটা শুধুমাত্র ওয়াকারের চাপেই এই ঘটনা। অন্য কেউ এটা আটকে দিতে পারেনি। তাহলে ওয়াকার পদে পদে ইউনূসকে আটকে দিচ্ছে। ইউনূস চেয়েছিলেন যে ভিপি নুরের উপর হামলার বিচার হোক, কিন্তু ওয়াকারের কারণে সেটা হয়নি। এর মানে ভিপি নুর রক্ত দিয়েছে, তার কোনো বিচার নাই। রাজনৈতিক দলগুলো সবাই বিচার চেয়েছে, কোনো ডেভেলপমেন্ট নাই। একটু দেখেন তো, আমরা তো ভুলেই গেছিলাম। ভিপি নুর যদি এই কথা না বলতেন তাহলে তো আমরা মনেই করতাম না। বিএনপি, জামাত, কাউকে দেখেন এটা নিয়ে কথা বলতে, না, সবাই চুপ। তাহলে কি দাঁড়ালো? যে ভিপি নুরের উপর হামলাকারীদের বাঁচিয়েছে ওয়াকার, সেনাপ্রধান। তাহলে পিনাকিও কিন্তু ভিডিওতে ওইটাই বলেছে যে কারা হামলা করেছে। তিনি ডিজিএফআই কে সন্দেহ করেছে যে হামলা ডিজিএফআই করেছে ওসমান হাদিকে। এখন হ্যাঁ, ডিজিএফআই নাটক করালে তো এভাবেই নাটক করাবে, কারণ স্বাভাবিকভাবে আওয়ামী লীগের কাউকে দিয়ে এটা করাবে, যাতে মানুষ বুঝে যে না এটা আওয়ামী লীগ করেছে। কিন্তু আসলে কি আওয়ামী লীগ করেছে? এটা ওই আওয়ামী লীগের মাধ্যমে এটা ডিজিএফআই করিয়েছে। দেখেন, আমরা কি আসলে স্বাধীন হয়েছি? সেই পুরানো হাসিনার সেই গুম খুনের ইনস্টিটিউশন গুলোকে কি আমরা ধ্বংস করতে পেরেছি? পারিনি। ডিজিএফআই নিয়ে এখনো এত কথা, ডিজিএফআই ভেঙে দেওয়া উচিত, রিজলভ করে দেওয়া উচিত, অথবা গুলি দেওয়া উচিত, কিছুই তো হচ্ছে না। তো দর্শক, এই ভিপি নুরের বক্তব্য যথেষ্ট রহস্যজনক, আমাদের চোখ খুলে দেয়। পিনাকি ভট্টাচার্যের বক্তব্য এবং ভিপি নুরের বক্তব্য ওসমান হাদির রহস্য ফাঁস করে দেয় যে এটা ডিজিএফআই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তো দর্শক, আমরা আরেকটু বিশ্লেষণ করি ভিপি নুরের বক্তব্য। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার মদদ দিয়েছে। সে সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে শরীফ ওসমান হাদি খুন হতেন না, এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি। যেহেতু এখন সামনে আসছে পিনাকিদের গবেষণায় যে, এবং জুলকারনাইন সায়েদের সন্দেহজনক আচার-আচরণে যে ডিজিএফআই ঘটনা ঘটাতে পারে ওসমান হাদির হত্যাকাণ্ড, আর সেনা সদস্যরা সরাসরি ভিপি নুর মূল আঘাতটা পেয়েছিলেন সেনা সদস্যের আক্রমণে, কিন্তু কারো কোনো বিচার, কিচ্ছু না। এতে আমাদের সন্দেহ ঘনীভূত করে। এবং এই যে ইউনূস কিছু করতে পারছেন না, ইউনূস এখানে নিরুপায়। এমনকি আরো একটা কারণে সন্দেহ প্রকার হয়। একটু দেখেন যে প্রফেসর ইউনূস ওসমান হাদি জানাজায় বক্তব্য দিয়েছেন, ইমোশনাল কথা বলেছেন, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি, ধারণ করতে এসেছি, সব বলেছেন, কিন্তু বিচার নিশ্চিত করবই এই কথা কিন্তু বলতে পারেন নাই। ইউনূস জানেন, আমার মনে হয় এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার করতে পারবো না, তাদের কাউকে ধরতে পারবো না, যেমনটা হয়েছে ভিপি নুরের হামলাকারীদের ক্ষেত্রে। ইউনূস কথা দিয়েও কিচ্ছু করতে পারেনি। জাস্ট ভিপি নুরের উপর হামলা করেছে, ইউনূস কথা দিয়ে সমস্ত রাজনৈতিক দল দাবি করেছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। বিষয়টা কতটা সিগনিফিকেন্ট বুঝতে পেরেছেন? দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।